নমস্কার, আমি অমিত গোস্বামী। পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশনের এই পডকাস্টে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই জানেন আমরা কেন এখানে এসেছি, তবু আরেকবার মনে করিয়ে দিই। খুব শিগগিরই আগামী 20শে ফেব্রুয়ারি থেকে কলকাতার প্রেক্ষাগৃহগুলিতে এবং 27শে ফেব্রুয়ারি থেকে ত্রিপুরার প্রেক্ষাগৃহগুলিতে আসতে চলেছে পরবাসী। পরবাসীর কলা কুশীলবদের নিয়ে আমরা এর আগেই অনেকগুলি পডকাস্ট করেছি এবং তা নিয়ে আমাদের অনেক আলোচনা, গল্প, আড্ডা হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা যাকে আমাদের মধ্যে পেয়েছি তিনি হলেন এই যে যার হাত ধরে পরবাসী আমাদের কাছে এসেছে সেই মানুষটিকে, অর্থাৎ এই পরবাসীর গল্পকার এবং প্রযোজক শ্রী অনিল দেবনাথ মহাশয়। স্যার, অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে এখানে সময় দিলেন। প্রথমেই স্যার একটা কথা জিজ্ঞেস করুন, কেমন আছে? ভালো আছি, অনেক ভালো আছি এবং খুব উৎসুক হয়ে আছি যারা প্রবাসীর বহু প্রতীক্ষিত দর্শক কবে ওনারা দেখবেন, তাই সেই অপেক্ষায় যেমন ওনারা রয়েছেন, আমিও দেখতে চাই দর্শকদের অভিমত এবং তাদের ইচ্ছাকে সম্মান জানাতে অপেক্ষায় রয়েছি। আচ্ছা স্যার, একটা কথা যদি কিছু মনে না করেন, আমাদের সচরাচর দেখা যায় যে একজন মানুষ যিনি সারা জীবন পরিশ্রম করেন এবং অর্থ উপার্জন করেন, তারপর অবসর জীবন যাপন করেন এবং নিশ্চিন্তে বাকি জীবনটুকু কাটান। তো সেখানে হঠাৎ করে স্রোতের উল্টো দিকে গিয়ে মানে আপনি হঠাৎ করে গল্পকার, প্রযোজক এবং এরকম একটা প্রতিকূলতাকে নিজের জীবনের মধ্যে আনার মানে ব্যাপারটা কি একটু যদি বলেন আমাদের। এটা বিশেষ কিছু কারণ নেই। সত্যি কথা বলতে কি, আমি একজন ব্যবসায়ী, সময় যখন পাই নিজে কিছু লেখালেখি করি। এই 10-15 বছর আগেই আমার এই পরবাসী সম্পর্কে আমার একটা লেখা ছিল। তো সেটা একটা সময় ভাবলাম আমার তো বয়স হয়ে যাচ্ছে, কি হবে এই গল্পটা রেখে, এটা কি কোনো বই করে বই ছাপিয়ে বইমেলায় দিয়ে দেবো কিনা। ঠিক তার পরক্ষণে চিন্তা হলো যে আজকাল বই তো তুলনামূলকভাবে লোক খুব কম পড়ে, তাতে খুব ভালো হয় যদি এটা ছবি আকারে কিছু করতে পারি। তা আমার 2-1 বন্ধুর সঙ্গে, শুভাকাঙ্ক্ষীর সঙ্গে কথাবার্তা হলো, আমার কো-প্রডিউসারের সঙ্গে কথা হলো। সে খুব এনকারেজ করলো আমাকে যে আমাকে কাকু ডাকেও, বলছে কাকু ছবি করে দিন, এটাকে খুব ভালো হবে। ওকে শোনালাম গল্পটা, খুব ইমোশনালভাবে সে বললো যে না, এটা ছবি করুন। আচ্ছা, তখন থেকেই উদ্যোগ। এটা ভাবিও নি যে আমার বয়স হয়েছে বা পারবো কি না, এই কথাটা ভাবার আমার সুযোগ হয়নি। মানে ঔৎসুক্য নিয়ে নেমে পড়েছি। আমার ছেলে মেয়েরা, আমার পরিবারও আমাকে সাহায্য করেছে, সাহায্য করছে, আজও আমাকে এনকারেজ করে যাচ্ছে। সুতরাং আমার এই ভাবার সুযোগ নেই যে আমার বয়স হয়েছে, এগিয়ে চলেছি, দেখা যায়। এভারগ্রিন রয়েছেন আপনি। আচ্ছা, কলকাতায় তো এখন বাংলা ইন্ডাস্ট্রির একটা দোলাচল অবস্থা তো চলছেই, সেটা আমরা সকলেই প্রায় জানি। সেখানে গিয়ে ত্রিপুরার একটা ফিল্ম প্রোডাকশন, পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন, তো সেটা হঠাৎ করে তাদের যে পথ চলা, কিভাবে দেখছেন ব্যাপারটা? এটা সত্যি যে আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে যথেষ্টই সমস্যা, কম বেশি সমস্যা রয়েছে, কিন্তু তারপরেও আমার দৃঢ় বিশ্বাস যে রিয়েলিটি বেসড এবং যথাসম্ভব যেখানে বলা হয় যে সিনেমা হচ্ছে সমাজের মুখপত্র, সমাজের দর্পণ, তাই এমন কিছু ছবি যদি হয় যে ছবিগুলো মানুষকে কিছু মেসেজ দিতে পারে, তার অতীতকে স্মরণ করিয়ে দিতে পারে, কি যে সমাজে যে অবস্থা চলছে সে অবস্থার মধ্যেও তার অতীতের দৃশ্যগুলিকে খুঁজে পায়। যারা আজ নেই, তারা যারা স্বাধীনতার জন্যে আন্দোলন করেছে, দেশের স্বাধীনতা পাবে সেই জন্য তারা জেলে গেছে, জীবন দিয়েছে, তো সেখানে এই স্বাধীনতার ফল দেশভাগের ফলে আজকে যেভাবে মানুষ বেঁচে আছে, বিশেষ করে হিন্দু বাঙালিরা পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ থেকে যান নিয়ে, প্রাণ নিয়ে, সম্পদ হারিয়ে, পিতৃভূমি হারিয়ে
যেভাবে ছুটে আসছে, আজও ছুটে আসছে, সেখানে আমাদেরকে বলতেই হবে স্বাধীনতা আন্দোলনের জন্য যে আশায় যে ছিলাম, স্বাধীন আমরা আনন্দ পাবো, দেশ খুশি হবে, মানুষ খুশিতে থাকবে, তার চেয়ে অনেক বেশি কঠোর কষ্ট তাদেরকে বরণ করতে হচ্ছে স্বাধীনতার পরে, বিশেষ করে পূর্ব পাকিস্তানের বাঙালিদের। আচ্ছা, তারই ইতিহাস খানিকটা, তার দীর্ঘ ইতিহাস রয়েছে, তার খানিকটা এই পরবাসীতে তার ঝলকটুকু দেখিয়েছি মাত্র। স্যার তাহলে পরবাসী, এই এই শব্দটা যখন আপনি প্রথম শোনেন, পরবাসী এই শব্দটা বলা মাত্র আপনার চোখে ঠিক কি ভেসে ওঠে? এটা আমার একটা প্রতিক্রিয়া, কারণ আমি আমার নিজের জন্মও হয়েছে পূর্ব পাকিস্তানে। আচ্ছা, আমি যেদিন ওই দেশ ছেড়ে পালিয়ে আসি, আমার বাবাও তখন হিন্দুস্তান বা বর্তমান ইন্ডিয়া যেটা আমরা বলি, হ্যাঁ, ইন্ডিয়াতে চাকরি করতেন। কিন্তু পারিপার্শ্বিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সেখানে থাকাটা খুব অসম্ভব। তখন রাতারাতি আমার কাকা সিদ্ধান্ত নিলেন, আমরা দু ভাই, আর আমার দিদির তখন বিয়ে হয়ে গেছে, সেটা শুনেছি আমার জন্মের আগেই দিদির বিয়ে হয়েছে। হুম, তো দিদির যেখানে বিয়ে হয়েছে সে দেশে তো থাকবেনই, রয়েছে। তো আমরা রাতারাতি সিদ্ধান্ত যে আজকেই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। চারিদিকের পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল যে কোনো সময় আমাদের প্রাণহানি হতে পারে, এই বাবা। বাড়ি জ্বালিয়ে দিতে পারে, বাড়ি থেকে গোয়াল থেকে গরুগুলি তুলে নিয়ে যাচ্ছে, কিছু বলার উপায় নেই, বাধা দিতে পারছি না। গোলা থেকে ধান তুলে নিচ্ছে, বাধা দিতে পারছি না, শুধু চোখে তাকিয়ে দেখছি। তো তখনও বুঝি না যে এই দেশটা পাকিস্তান আর এটা হিন্দুস্তানে আমরা যাব। তো এতটা বোধশক্তি হয়নি তখন। যেমন চলার সময় আমি একটা ঘুড়ি উড়াবার জন্য লাটাইটা নিয়েছি, আমি তো এখানে শুধু হিন্দুস্তান গিয়ে তো আমার ঘুড়ি উড়াতে হবে, তো লাটাইটা হাতে নিয়ে চলেছি। মুড়ি খাবো কিসের করে, সকালবেলা তো মুড়ি খেতে হবে, আমি একটা বাটি নিয়েছি যে এগুলি তো নিয়ে যেতে হবে সঙ্গেই। এই দিনের রাতে আমরা এসে পৌঁছলাম রাতারাতি আমার দিদির বাড়িতে। তার কাছাকাছি স্টেশন রয়েছে, একটুখানি দূরে। পরদিন সকালে আমরা ওই স্টেশনে গিয়ে স্টেশন থেকে ট্রেনে উঠেছি। মা কাঁদছেন, আর স্টেশনের রেল লাইনের পাশে আমার দিদির বাড়ি। দিদি দাঁড়িয়ে আছে উঠোনে, মাকে দেখবে। মা ট্রেনের দরজা থেকে দিদিকে হাত নাড়িয়ে দেখাচ্ছেন, দেখাতে কাঁদতে কাঁদতে মা অজ্ঞান হয়ে গেছে সেই ট্রেনে। সেই অবস্থায় আমরা দেশ ছেড়ে পালিয়ে এসেছি। যে দেশটার স্বাধীনতার জন্য বাঙালিরা আন্দোলন করেছে, সারা দেশের মানুষ আন্দোলন করেছে, সেই দেশটার স্বাধীনতা পাওয়ার পরে যখন ভাগ হয়ে গেল, তার যে পরিস্থিতি আজ এদেশে এসে সেখানেও তারা যেভাবে বসবাস করছে, কোথাও স্থান পাচ্ছে না, কোথাও পালিয়ে যাচ্ছে, কোথাও তারা আক্রান্ত হচ্ছে, এইভাবে চলছে। তার একটা ইতিহাস, তার স্বপ্ন, তার সত্যিকারের বাস্তবটাকে আমার চোখে বারবারই ভেসে আসে। তাই আমার সেই গল্প লেখা, গল্পটার নাম ছিল নিজ দেশে পরবাসী। আচ্ছা, সেখান থেকে আমার ছবির নাম দিয়েছি পরবাসী। মানে কোনো এক জায়গা থেকে এটা হয়তো আপনার জীবনেরই কোনো একটা প্রতিফলন। হ্যাঁ, নিশ্চয়ই আমার সেই জীবনের প্রতিফলন তো রয়েছেই। কারণ তারপরে 71-এ যখন যুদ্ধ হলো, 71-এর যুদ্ধের পরে আমি সে দেশে গেছি, আমার দিদির বাড়িতে গেছি, দেখেছি সেখানকার অবস্থা, ওরা আদৌ থাকতে পারবে কিনা, কি করবে। সেখানে থাকতে পারছিল না। তার কিছুদিন পরেও বাংলাদেশ হওয়ার পরেও দেখেছি সেখান থেকে লোক কিভাবে পালিয়ে এসছে। তো সেই ব্যথা পূর্ববঙ্গের বাঙালিদের মনে রয়েছে, আজও তার ছোঁয়া লাগে। পূর্বপুরুষদের কাছ থেকে জানা, নিজেদের সেই মাতৃভূমিটা, পিতৃভূমিটাকে দেখা বা ভালোবাসা, তার ভাবনা, তাকে স্বপ্ন দেখা, স্বাভাবিকভাবে তার প্রতিক্রিয়া আমার মনের মধ্যে থাকবে, রয়েছে। খুব স্বাভাবিক স্যার। আমি তো মানে কথা বলতে বলতে প্রায় ভাষাই হারিয়ে ফেলছি। মানে আপনার কথাগুলো শুনছি আর যেন খানিকটা হলেও
হ্যাঁ, সেই সময়টা আমরা নিশ্চয়ই ছিলাম না, কিন্তু ফিল করতে গিয়ে বুঝতে পারছি। তো পরবাসীতে জানি না কি আমাদের জন্য ওয়েট করছে, দর্শক বন্ধুরা নিশ্চয়ই গিয়ে দেখবেন। আচ্ছা স্যার, মানে আপনার কি মনে হয়, মানে এই যে আজকে যে রাজনৈতিক চাপানোতর চলছে আমাদের, অন্তত ভারতবর্ষে এসআইআর কে নিয়ে, তো সেখানে পরবাসী কি কোনো রকম ভাবে প্রভাব ফেলতে পারে? এসআইআর নিয়ে যে আজকের পর্যালোচনা চলছে, কোথাও পক্ষে কোথাও বিপক্ষে, প্রকৃতপক্ষে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা পূর্ববঙ্গের হিন্দু বাঙালিরা যারা চলে এসছেন অনেক আগেই, নির্দিষ্ট সময় যেটাকে এসআইআরের মাধ্যম ধরেছে 2002 সালের ভোটার লিস্টকে কেন্দ্র করে, তার আগে যারা এসছেন তাদের ক্ষেত্রে তো কোনো রকম অসুবিধার কারণ নেই, তারপরে যারা এসছেন তাদের ক্ষেত্রে অসুবিধার কারণ রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমি নিশ্চয়ই বলবো যে অন্তত দেশটা ভাগ হওয়ার সময় যে চুক্তিগুলি হয়েছিল, সেক্ষেত্রে যদি কোনো সংস্থা নাও থাকে, তবুও বলবো যদি সম্ভব হয় এই গণতান্ত্রিক রাষ্ট্রে ভারতবর্ষের সংবিধানকে সংশোধন করে হলেও পূর্ব পাকিস্তানের বাঙালিরা বা বর্তমান বাংলাদেশের হিন্দু বাঙালিরা যদি ভারতবর্ষে আসে, তাদেরকে এখানকার ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হোক, এটা আমার ব্যক্তিগত আবেদনই রইল। বুঝতে পেরেছি। তাহলে পরবাসী ছবিটা সমাজকে কোনো না কোনো এক জায়গা থেকে একটা বার্তা দিতে চলেছে, সেটা আমরা কিন্তু আপনার কথা শুনেই বুঝতে পারছি। আচ্ছা স্যার, এবার আমাকে একটা অন্য কথা বলুন, সেটা হচ্ছে যে ত্রিপুরাতে যে এই যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যে ডেভেলপমেন্ট, তো আপনার হাত ধরে যেহেতু আবার নতুন করে সূচনা হচ্ছে, আপনি কি এটা নিয়ে কোনো রকমের পরিকল্পনা বা কিছু ভেবেছেন? এটা দেখুন, আমাদের যে সংগঠনটা পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন, সেখানে অতি সহজেই এটা অনুমেয় যে পূর্ব দিগন্ত থেকে এই সিনেমা জগতে তার কিছু নির্দিষ্ট সীমারেখার মধ্যেই একটা সুসংহত সিনেমা ইন্ডাস্ট্রি ওখানে গড়ে উঠবে, বা সেখান থেকে যারা সিনেমা করবেন তার থেকে বার্তা, সঠিক বার্তা সমাজকে মেসেজ দিতে সক্ষম হবে পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন। তার জন্যে বর্তমান সময়ে ত্রিপুরাতে সেই ধরনের কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার নেই। একান্ত বলতে পারি যে যা রয়েছে তা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, তার কালচারাল হেরিটেজ, তাছাড়া রয়েছে স্থাপত্য যা 100 বছরের পুরনো, 150 বছরের পুরনো রাজরাজাদের বাড়ি, সেখানকার ত্রিপুরেশ্বরী মন্দির, সেখানে যেমন একটা ছবিমুড়া বলে একটা কথা জায়গা আছে। ত্রিপুরার বড় নদী হচ্ছে গোমতী নদী, সেই গোমতী নদীর জঙ্গলের পথ ধরে যখন যাচ্ছে, সেখানে পাহাড়ে পাথর কেটে পাথর খুদাই করে সেখানে দুর্গা মূর্তি আঁকা রয়েছে। তো সেই সময় কে 150-200 বছর আগে কে সে এঁকেছে তার নাম কিছু নেই। আচ্ছা। কিন্তু নদী দিয়ে যখন লোক যাচ্ছে তখন দেখছে সেখানে সেই মূর্তিটাকে প্রণাম করছে। বছরে একবার সেখানে উপজাতিদের মধ্যে জমাতিয়া একটা সম্প্রদায় রয়েছে, ওরা ওখানে গিয়ে পুজো দেয়। আচ্ছা। তাই ত্রিপুরার যথেষ্ট প্রাকৃতিক স্থাপত্য, কালচারাল হেরিটেজ, কারণ সেখানে যারা যে উপজাতি সমাজগুলি বসবাস করে বেশিরভাগ যারা রয়েছে তারা হচ্ছে 19টা কমিউনিটি। আচ্ছা। তাদের আলাদা আলাদা কালচার রয়েছে। দুটো কমিউনিটি সংখ্যাগরিষ্ঠ বলে ত্রিপুরি, দেববর্মা এবং রিয়াং, এই 3টা কমিউনিটি, ত্রিপুরিটা দেববর্মাই, তারা তাদের উৎসবগুলি অন্যরাও মেনে নেয়। আবার কিছু কিছু উৎসব রয়েছে যারা অন্যরাও করে থাকেন, তাদের নিজস্ব উৎসব রয়েছে। কিন্তু
সবগুলি প্রায় বলা যেতে পারে বাঙালিদের বিভিন্ন উৎসবের মধ্যে সঙ্গে তার মিল রয়েছে। নতুন ধান উঠলে পরে যেমন আমরা নবান্ন করি, হ্যাঁ, তেমনি ওখানেও সেই ধরনের নতুন জুম ক্ষেত থেকে নতুন যখন ধান উঠিয়ে আনে তখন তার পুজো রয়েছে, কেয়ার পুজো রয়েছে, খার্চি পুজো রয়েছে, হ্যাঁ, এই বিভিন্ন পুজো রয়েছে, উৎসব রয়েছে। আমরা যেমন তীর্থ করতে যাই তেমনি ওখানে যেটা তীর্থমুখ বলে একটা জায়গা রয়েছে। এছাড়াও কিছু কিছু নদীর মোহনা রয়েছে যেখানে তীর্থ করার জন্য পৌষ সংক্রান্তির রাতে মেলা শুরু হয়ে যায়। সেখানে গিয়ে সেখানে উপজাতি এবং মহিলারা, উপজাতি এবং বাঙালি উভয় অংশের মানুষই তীর্থ করতে যায়। কেউ মাথা মুন্ডন করেন, কেউ বলি দেন, ইত্যাদি ইত্যাদি, যা করার যেমনটা হয়ে থাকে তেমনটা করে। তাই সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটাই উপজাতিদের সঙ্গে বাঙালিদের সামঞ্জস্য রয়েছে। আচ্ছা। অর্থনৈতিক ক্ষেত্রে ছোট্ট রাজ্য ত্রিপুরা, সেখানে জনসংখ্যা যদি বাঙালি জনসংখ্যা যদি বাড়তে থাকে, যদি পাকিস্তান থেকে বা বর্তমান বাংলাদেশ থেকে এভাবে বাঙালিরা উঠতে থাকে, তাহলে তাদের মনে সংশয় আসাটা স্বাভাবিক যে আমাদের সংস্কৃতি, আমাদের সম্পদ, আমাদের বসবাস, সেটা অনিশ্চয়তার পথ দেখাবে। তাই তাদের মধ্যে প্রতিক্রিয়া হয়। সেই প্রতিক্রিয়া ওনারা আন্দোলন করেন। কোথাও কোথাও বাঙালিরা আক্রান্ত হচ্ছে, তাতে দুটো কমিউনিটির মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে। এই দুটো কমিউনিটির মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়, দুজনেই যাতে বাঁচতে পারে, তার জন্য ঐক্যের বার্তা নিয়েই পরবাসী ছবি আপনাদের দেখাবার জন্য বেরিয়েছে। আচ্ছা আচ্ছা স্যার, আপনি তো এই যে ফিল্ম ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের হাতটা শক্ত করে ধরেছেন, তো সেক্ষেত্রে ত্রিপুরা সরকারকে বা তথ্য সংস্কৃতি দপ্তরকে, মানে ত্রিপুরা, কোনো বার্তা কি আপনি সেক্ষেত্রে দিতে চান? অবশ্যই চাই। আমরা কাগজের পথে চিঠিও দিয়েছি তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কাছে। সেই চিঠি বিভিন্ন পদ ধরে নিয়ম অনুসারে হয়তো তথ্য সংস্কৃতি মন্ত্রকের যিনি মন্ত্রী, মুখ্যমন্ত্রী স্বয়ং, তিনি নিজেই তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী। তাই আশা করি উনি এই ব্যাপারে চিন্তা ভাবনা করবেন এবং তার আরও দাপ্তরিক কর্মকর্তাদের সঙ্গে যতটুকু আমাদের কথাবার্তা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে তারা যথেষ্ট এই ব্যাপারে সহায়ক ভূমিকা নিচ্ছেন, চিন্তা ভাবনা করছেন যে ত্রিপুরাটা একটা সাংস্কৃতিক জগতের মধ্যে যাতে তার প্রভাব বিস্তার করতে পারে সিনেমার মাধ্যমে, সেই সুযোগগুলি দেওয়ার জন্যে ওরা এখানে SRFTI এর সঙ্গে মৌ করে ওখানে ছোট ছোট কিছু কোর্স করেছেন, TFTI বলে। হ্যাঁ, তো চেষ্টা করছেন ওনারা আগামী দিনে আরও কিছু এটা বৃহৎ পরিসরে কিছু করা যায় কিনা সেই নিয়ে চিন্তা ভাবনা করছেন। আচ্ছা, এবার স্যার একটা অন্য কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনি ত্রিপুরাতে কাজ করেছেন, আবার আপনি, আমি যতটা জানি সেটা হচ্ছে আপনি কলকাতাতেও কাজ করেছেন। তো দুটো আলাদা আলাদা জায়গায় কাজ করার যে অভিজ্ঞতা, তো সেটা কেমন, মানে একটু যদি বলেন। আর ভিন্ন অভিজ্ঞতা নিশ্চয়ই। একটা হচ্ছে কলকাতা সিনেমা জগতের পীঠস্থান। এখানে সমস্ত রকম সামগ্রী যা একটা সিনেমা করতে গিয়ে জরুরি হয়ে পড়ে, প্রয়োজন হয়ে পড়ে, স্ক্রিপ্ট রাইটিং থেকে, সংলাপ লেখা থেকে শুরু করে, হ্যাঁ, সংলাপ লেখা থেকে যদি শুরু করি, তারপর পরবর্তী একটা সিনেমাকে সমাপ্ত করা পর্যন্ত এবং দর্শকদের কাছে পৌঁছানো পর্যন্ত যা প্রয়োজন তার সবটাই কলকাতায় রয়েছে। যেটা আমার এই ছোট্ট রাজ্য, পার্বতী রাজ্য বলি আমরা, পার্বতী রাজ্য ত্রিপুরা সেই সুযোগটা নেই। তাই দুটো জায়গার মধ্যে তফাৎ তো অবশ্যই রয়েছে। এখানে কাজটা আমরা যত সহজেই করতে পারি, যত সহজে করা যায়, হ্যাঁ, এবং নির্দিষ্ট সময় ধরে করা যায়, সেটা আমরা প্রমাণ পেয়েছি। আমারই একটা দ্বিতীয় ছবি, আমারই লেখা, আমার ডিরেক্টর সায়নদীপ চৌধুরী, উনি এই বইটা করছেন। সেই বইটারও আমরা
এই কলকাতারই সমস্ত শিল্পী, কলাকুশলী এবং যা সামগ্রী দরকার সমস্ত কিছু টেকনিক্যাল জিনিসপত্র সমস্ত কিছু ব্যবস্থা করে আমরা 15 দিনে বইটাকে শুটিং কমপ্লিট করেছি, যেটা আমার ত্রিপুরাতে করা মোটেই সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এই ফিল্মটা যখন রিলিজ করবে ধরুন ত্রিপুরাতে, আমি কিন্তু শুধুমাত্র ত্রিপুরার ক্ষেত্রেই বলছি, তাহলে সেক্ষেত্রে কি মনে হয়, মানে ত্রিপুরাবাসী কি পৌরবাসী দেখার পর এরকম ধরনের ছবি আরো কিছু প্রত্যাশা করতে পারেন আপনার কাছ থেকে? অবশ্যই অবশ্যই, কারণ ত্রিপুরাতে এর আগেও কিছু কিছু ছবি হয়েছে যেগুলো ততটা কোনো প্রচার করতে পারেনি, এমনকি ত্রিপুরার বাইরে ছবিটা কেউ দেখেও নি। আচ্ছা, আজকে ত্রিপুরার বর্তমান যে সমস্যা, যে দুটো উপজাতি এবং জাতির মধ্যে যে কমিউনিটির মধ্যে যে ভুল বোঝাবুঝি, সেখানে 29% উপজাতি সম্প্রদায় রয়েছেন ত্রিপুরার, আদিবাসী বলে ওনারা দাবি করছেন। আচ্ছা, 71% বাঙালি, তার বেশিরভাগ বাঙালি পূর্ববঙ্গ থেকে এসছে, এটা বলা যেতেই পারে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু একটা সময় তাদের মধ্যে সত্যিই খুব সুমধুর সম্পর্ক ছিল। যেমন করে পাহাড়ি অঞ্চলের মানুষগুলো শিক্ষার আলোতে এগিয়ে এসছে বাঙালিরা আসার পরেই, তেমনি তারা আশ্রয় দিয়েছে বাঙালিদের, যাতে করে এই উদ্বাস্তু বাঙালিরা ত্রিপুরার বনভূমিতে এসেও সেখানে উপজাতিদের সাহায্যে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। সেই সুযোগও যে তারা দেয়নি তা নয়, সেটাও হয়েছে। তবে এটা ঠিক যে ত্রিপুরার মানুষ সংস্কৃতি প্রেমিক, তারা থিয়েটার সিনেমা ভালোবাসেন, কি জাতি কি উপজাতি সকলেই সকল অংশের মানুষই। তাই পরবাসীতে আমরা উভয় অংশের শিল্পীদের নিয়েই অভিনয় করিয়েছি, কাজ করেছি, তাদের সাহচর্য তাদের সহযোগিতাই আমাদের এই পরবাসী সিনেমা। তাই আগামী দিনে অবশ্যই এটা আশা রাখছি যে মানুষ দর্শক হিসাবে তারা তাদের মতামত জানাবেন এবং আগ্রহ প্রকাশ করবেন যাতে ভবিষ্যতে আরও সিনেমা হতে পারে। সেখানে পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন তার আগামী দিনে আরও সিনেমা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হবে ত্রিপুরার জনগণের কাছে। একদম নিশ্চয়ই। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি স্যার। তো একটা শেষ প্রশ্ন যদি আপনাকে করি, সেটা হচ্ছে যে পরবাসীতে বা যে কোনো সিনেমার ক্ষেত্রে আমরা দেখি সাধারণত 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা সিনেমা আমরা পেয়ে থাকি। পরবাসীতে আপনি অনেক কিছুই হয়তো দেখাতে চেয়েছিলেন, হয়তো মানুষকে দেখাতে চেয়েছিলেন এই কারণে যে রুটটাকে খুঁজে পাওয়ার জন্য, খুঁজে দেওয়ার জন্য। তো কোথাও কি মনে হলো যে কিছু বাদ থেকে গেল, হয়তো এটা দেখালে হয়তো ভালো হতো, বা আরো হয়তো আমরা শিকড়টাকে সেভাবে হয়তো আঁকড়ে ধরতে পারতাম? তো সেক্ষেত্রে কি পরবাসী 2 আমরা মানে দর্শকরা এক্সপেক্ট করতে পারি? এটা খুব অবাক লাগছে যে আমার মনের ভেতরের কথাটাকে আপনি কেন টেনে বের করে নিলেন। এটা সত্যি, শুধু পরবাসী যে সিনেমা বেরোচ্ছে তা দিয়ে সেই ত্রিপুরা এবং সারা পূর্বাঞ্চলের দগ্ধ ঘাটাকে তুলে ধরা যাবে না। তার কিছু মাত্র ঝলক আমরা দিয়েছি, সেটা আমি আগেও বলেছি আপনার কাছেই। তাই এটা যথার্থই যে আগামী দিনে মানুষের চাহিদা, দর্শকদের ইচ্ছা পূরণ করার জন্য এই বাসনা রয়েছে এই পরবাসী 2 আমরা করতে যাব। বাহ, এটা শুনেও খুব ভালো লাগলো। নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধুদেরও ভালো লাগবে। অনেক ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা তো শুনলাম স্যারের কাছ থেকে এই সমস্ত কথাগুলো। তো আমার একটি মাত্র কথা, যে সেটা হচ্ছে যে তাহলে আমাদের যে দেশভাগের যন্ত্রণা এবং সেই যন্ত্রণার ক্ষত নিয়ে শিকড় খোঁজার যে লড়াই, বা ঘর ভাঙার যে গল্প, বা ঘর খোঁজার যে গল্প,
সেটা দেখতে হলে আমাদেরকে কিন্তু অবশ্যই দেখতে যেতে হবে পরবাসী। আরও একবার মনে করিয়ে দিই, আগামী 20শে ফেব্রুয়ারি কলকাতা এবং শহরতলির সিনেমা হলগুলিতে এবং 27শে ফেব্রুয়ারি থেকে ত্রিপুরা সিনেমা হলগুলিতে দেখা যাবে পরবাসী। আপনারা নিশ্চয়ই যাবেন এবং শিকড় খোঁজার টানে আপনারাও যুক্ত হবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।